হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম তোমাদের জন্য আরও একটা সুন্দর চাইনিজ ড্রামার গল্প নিয়ে। তো ভিডিওটি ভালো লাগে যদি তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলকে এই রকম মজার মজার গল্প পাওয়ার জন্য। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি। গল্পের শুরুতেই আমরা এই গল্পের হিরোইন সং উই উইকে দেখতে পাবো। সে যখন তাড়াহুড়ো করে বাড়ি ফিরছিল দেখে বাড়ির সিঁড়িতে এদিক ওদিক করে জামাকাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে, যেটা দেখে ও নিজের মনকে শান্ত করে ভাবে আমার হাজবেন্ড আমাকে অনেক বেশি ভালোবাসে, সে এইরকম কিছু করতেই পারে না। কিন্তু ফাইনালি ও যখন তার নিজের রুমের দরজা খোলে তখন সেখানে সে তার হাজবেন্ড এবং বেস্ট ফ্রেন্ডকে ইন্টিমেট অবস্থায় দেখতে পায়। আর এইটা দেখার পর ওর অহংকার এক মুহূর্তেই শেষ হয়ে যায়। ওর বেস্টি মিয়াও ইরান ওকে একটা ডিভোর্সের পেপার দিয়ে বলে, তুমি তো দেখতেই পেলে যে তোমার হাজবেন্ডের সঙ্গে আমার কি রকম সম্পর্ক, এবার তুমি এইটাই তাড়াতাড়ি সাইন করে দিয়ে এখান থেকে চলে যাও। সং উই বলে, তুমি এরকম কি করে করতে পারলে? আমি তোমাকে আমার বেস্টি ভাবতাম, তুমি কি করে আমার হাজবেন্ডকে সিরিয়াস করতে পারলে? আসলে সং উই এখনো তার হাজবেন্ডের দোষ না খুঁজে তার বেস্টিকে এই দোষটা দিচ্ছিল। কিন্তু পরের মুহূর্তেই যখন ওর হাজব্যান্ড মানে লি বোহান এবং এই ড্রামার নায়ক যখন ওকে এই ডিভোর্স পেপারে সাইন করতে বলে তখন আরও একবার ও অনেকটাই কষ্ট পায়। সং উই ওকে জিজ্ঞাসা করে, তুমি কি একদিনের জন্যও আমাকে ভালোবাসোনি? লি বোহান তো নাই বলে দেয়। এবার তো সং উইয়ের আর কিছু বলার ছিল না, তাই সে মনের দুঃখ নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। রাস্তায় সে পাগলের মতোই গাড়ি চালাচ্ছিল এবং যেতে যেতে তার হাজবেন্ডের সঙ্গে কাটানো কিছু ভালো মুহূর্তের কথাও মনে করছিল। তারপরে সে বলে তার মানে এগুলো সব মিথ্যে ছিল। এখানেই বলে রাখি সং উই আসলে প্রেগনেন্ট। সে তার হাজবেন্ডকে এই গুড নিউজটা দেওয়ার জন্যই বাড়ি গেছিল। ও যখন এইসব কথাগুলো ভাবতে ভাবতে রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই হঠাৎ করে একটা ট্রাক এসে ওর গাড়িকে ধাক্কা দিয়ে দেয়। এতেও অনেকটাই ক্ষতবিক্ষত হয়ে যায় এবং পরের মুহূর্তেই জ্ঞান হারিয়ে ফেলে। আর আমরা দেখব ট্রাকের ড্রাইভার কাউকে ফোন করে বলছিল তোমার কাজ হয়ে গেছে। এরপর আমাদেরকে একদম 6 বছর পরের ঘটনা দেখানো হয়, যেখানে লি বোহানের অ্যাসিস্ট্যান্ট জেন ওকে বলছিল, মিস উইকে আমরা 6 বছর আগেই হারিয়ে ফেলেছি, আর কতদিন তুমি তাকে এইভাবে খুঁজে বেড়াবে? ওর কথায় অনেকটা বিরক্ত হয়ে লি বোহান বলে, এইসব ব্যাপারে নাক না গলিয়ে তুমি তোমার কাজ করো। এরপর লি বোহান যখন অফিস থেকে বেরিয়ে যাচ্ছিল তখনই ওর নতুন সেক্রেটারিও কোম্পানিতে ঢুকছিল। ওকে দেখে লি বোহানের মনে হয় যেন সে সং উইকে দেখছে, তাই সে ওকে থামিয়ে জিজ্ঞাসা করে, তুমি কোন ডিপার্টমেন্টের? দুঃখিত, এখানে আমাকে একটি অ্যাড দিতে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, মোস্ট বেটের সাথে আমার এক্সপিরিয়েন্স সত্যি অনেক মজার, যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে। একটি খেলা সবচেয়ে এক্সাইটিংটা হলো প্লিঙ্কো। খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এটি হবে আপনাদের জন্য একটি নতুন এক্সপিরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মোস্ট বেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোস্ট বেটই দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোস্ট বেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুবিধে। সাথে থাকছে 24 ঘন্টা 7 দিন কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ। নিচে দিয়ে আমার প্রোমো কোড SSM2 ইউজ করে রেজিস্ট্রেশনে আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টি ফ্রি স্পিন। সো ডোন্ট মিস দিস অফার। সেক্রেটারি তখন তার পরিচয় দিয়ে বলে, আমি প্রেসিডেন্টের অফিসের সেক্রেটারি, আমার নাম উই। ওর নাম শুনে লি বোহানের মনে হয় যে এই নামটা সং উইর সঙ্গে কতটা মিলে যাচ্ছে, কিন্তু ও দেখতে তো সং উইর মতো নয়, তাই লি বোহান ওকে আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। কিন্তু এখানেই আমরা জানতে পারবো যে এই সং উই আসলেই সং উই, যার অ্যাক্সিডেন্টের পর প্লাস্টিক সার্জারি হয়ে যাওয়ার ফলে ওর ফেসটা চেঞ্জ হয়ে গেছে। এখন তো ওর 5 বছরের একটা ছেলেও আছে, কিন্তু ওর ছেলের অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া আছে। এই রোগটাকে সারানোর জন্য একমাত্র ওর বায়োলজিক্যাল সিবলিং এর বোন ম্যারো দরকার। এই ট্রিটমেন্টটা যদি না করানো হয় তাহলে ওর ছেলেকে বাঁচানোই যাবে না। এবার সং উইর আর কোনো ছেলে মেয়ে তো নেই, আর ওর বায়োলজিক্যাল ফাদারও লি বোহান, তাই বাধ্য হয়ে সং উইকে লি বোহানের কাছে ফিরে আসতেই হয়। এইদিকে লি বোহানকে দেখো যে এখনও তার সেক্রেটারিকে নিয়ে একটু কনফিউশনে ছিল, তাই সে তার সেক্রেটারিকে ফোন করে ওর জন্য কফি আনতে বলে। সং উই ওর কাছে কফি নিয়ে এলে ওকে জিজ্ঞাসা করে, আমাদের কি আগে কখনো দেখা হয়েছে? সং উই বলে, সেটা কি করে হতে পারে, আমি তো এই শহরে কিছুদিন আগেই এসেছি, তাও আবার আমার জবের জন্য, তাহলে আমাদের আগে কি করে দেখা হতে পারে? লি বোহান ওকে বলে, তোমাকে দেখলে আমার খুব কাছের একজনের কথা বারবারই মনে পড়ে। তোমার তার সঙ্গে চেহারার কোনো মিল তো নেই, কিন্তু তোমার চলার ভঙ্গি এবং তোমার গায়ের গন্ধ
একদম একই রকম। সঙ্গ ইউই তখন ওকে টোন কেটে বলে, তোমার এখনো তার গায়ের গন্ধ মনে আছে? তার মানে তো তুমি যার কথা বলছো সে তোমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট হবে। লি বুহান এতে হ্যাঁ বলে। কথা বলতে বলতে লি বুহান সঙ্গ ইউইর একদম কাছে চলে গেছিল, যেটা দেখে সঙ্গ ইউই নার্ভাস হয়ে পড়ে আর তার হাতের কফিটা লি বুহানের জামায় পড়ে যায়। এরপরে যাতে সে আর কোনো ভুল না করে ফেলে তাই তাড়াহুড়ো করে অফিস থেকে বেরিয়ে যায়। রাতে যখন সঙ্গ ইউই বাড়িতেই ছিল তখনই ওকে লি বুহান টেক্সট করে বলে, কালকে ক্লাবে আমার একটা ক্লায়েন্টের সঙ্গে মিটিং আছে, সেখানে তুমি টাইম মতো চলে এসো। এই টেক্সটটা দেখার পর উই অনেকটাই খুশি হয়, কারণ এইরকমই একটা সুযোগ তো সে এতদিন খুঁজছিল। পরের দিন ক্লাবে মিটিং এর পর লি বুহান তো খুব করে ড্রিঙ্ক করে নেয়। আসলে সে এমনিতে খুব বেশি ড্রিঙ্ক করে না, কিন্তু আজকে সঙ্গ ইউই ওকে ড্রিঙ্ক সার্ভ করে দিচ্ছিল তাই প্রচুর ড্রিঙ্ক করে ফেলে। অনেকটা ড্রিঙ্ক করার পর লি বুহান যখন প্রায় নেশাচ্ছন্ন হয়ে পড়েছিল তখন এক মুহূর্তের জন্য উই তো মনে হচ্ছিল যেন সে লি বুহানকে মেরেই ফেলবে, কিন্তু পরের মুহূর্তেই সে থেমে যায়, কারণ তার ছেলে লি বাওকে বাঁচাতে গেলে ওকে লি বুহানের সঙ্গে একটা রাত কাটাতে হবে যাতে সে প্রেগনেন্ট হতে পারে। তারপরেই সে তার কাজে লেগে পড়ে, মানে লি বুহানের জামার বাটন খুলতে শুরু করে, কিন্তু লি বুহান ওর হাতটা ধরে ফেলে, যেটা দেখে এবার সঙ্গ ইউই অনেকটাই ঘাবড়ে যায় এবং সে রুম থেকেও বেরিয়ে চলে আসে। যার পথে যখন ওর অ্যাসিস্ট্যান্ট জেনের সঙ্গে দেখা হয় তখন সে তাকে বলে বস ড্রাঙ্ক হয়ে পড়েছে। তখন জেন ওকে বলে, বস আর ড্রাঙ্ক হয়ে পড়েছে? এটা তো হতেই পারে না, 6 বছর ধরে বস প্রচুর ড্রিঙ্ক করছে আর তার ফলে তো ওর অনেক ড্রিঙ্ক করার পরেও নেশা হয় না। যেটা শুনে সঙ্গ ইউই শকড হয়ে যায় এবং মনে মনে ভাবে তার মানে কি লি বুহান আমার সঙ্গে নাটক করছিল। সঙ্গ ইউর সন্দেহ একদম ঠিক ছিল, লি বুহান তো নাটকই করছিল এবং সে এটাই ভাবছিল যে এই মেয়েটা আমাদের কোম্পানিতে কি কারণে জয়েন করেছে। পরের দিন কোম্পানিতে পৌঁছালে লি বুহান সঙ্গ ইউইকে কোনো কারণ ছাড়াই ফায়ার করে দেয়। সঙ্গ ইউই যখন জিজ্ঞাসা করে এর কারণটা কি, তখন লি বুহান বলে, কাউকে ফায়ার করা আমার মুডের উপর ডিপেন্ড করে। এবার সঙ্গ ইউই ওকে ডাইরেক্টলি জিজ্ঞাসা করে ফেলে, কাল রাতের বিহেভিয়ারের জন্যই কি তুমি আমাকে ফায়ার করছো? তখন লি বুহান ওকে বলে, তোমার উদ্দেশ্যটা কি সেটা তো আমি বুঝতে পারিনি, কিন্তু আমার সেক্রেটারি হয়ে তোমার এই রকম কাজ করাটা আমার একটুও ভালো লাগেনি। সঙ্গ ইউই ওকে বলে, ঠিক আছে তুমি যেমন চাও। এটা বলে সে অফিস থেকে বেরিয়ে যায়। ওর এইরকম বিহেভটা আবার লি বুহানের পছন্দ হয়নি। কিছুক্ষণ পর সে অফিস থেকে বেরিয়ে গিয়ে এটা দেখতে যায় যে সঙ্গ ইউই সত্যিকারের রেজিগনেশন লেটার লিখেছে নাকি, কিন্তু চেনমিনের কাছ থেকে জানতে পারে সঙ্গ ইউর কাছে হসপিটাল থেকে একটা ইমার্জেন্সি ফোন আসার জন্য সে রেজিগনেশন লেটার না লিখেই এখান থেকে চলে গেছে। লি বুহান যখন জিজ্ঞাসা করে, তুমি কি জানো সে কোন হসপিটালে গেছে? চেনমিন বলে, সেটা তো আমি জানি না। পরে শুনেই আমরা লি বুহানকে দেখবো যে একটা হসপিটালে গিয়েছিল। তখনই ওর কাছে লি বাও চলে যায় এবং ওকে ধরে বলে, বাবা ফাইনালি তুমি আমাকে আনতে এসেছো। এতে লি বুহান অনেকটাই শকড হয়ে ওকে বলে, বাবু তোমার কোথাও কিছু ভুল হচ্ছে, আমি তোমার বাবা নই। লি বাও বলে, আসলে একটা অদ্ভুত লোক আমাকে ফলো করছিল, তাই তো আমি তার কাছ থেকে বাঁচার জন্য তোমাকে বাবা বলেছি। যেটা শুনে লি বুহান অনেকটাই ইমপ্রেস হয়ে যায় এবং ওকে বলে, বাহ তুমি তো অনেক ইন্টেলিজেন্ট। এরপর সে লি বাওকে তার বাবা মা কোথায় সেটা জিজ্ঞাসা করে। লি বাও বলে, আমার তো বাবা নেই, মা বলেছে যে বাবা আকাশে তারা হয়ে গেছে। যাওয়ার আগে লি বাও লি বুহানকে একটা টফিও দিয়ে যায়। কিছুটা এগিয়ে যাওয়ার পর লি বুহান দেখে যে তার সেক্রেটারি কোনো একটা ডাক্তারের সঙ্গে খুব বেশি হেসে হেসেই কথা বলছিল। লি বুহান যখন এটাই ভাবছিল যে ওই ডক্টরের সঙ্গে সঙ্গ ইউর কি সম্পর্ক হতে পারে, তখনই একজন নার্স ওকে ডেকে ওর গ্র্যান্ডপার রুম নাম্বারটা বলে দেয়। পরে শুনেই আমরা দেখব লি বুহান তার গ্র্যান্ডপার কাছ থেকে অনেকটা বকা খাচ্ছিল। ওর গ্র্যান্ডপা ওকে বলছিল, তোমাকে আমার কেয়ার করতে হবে না, আমার জন্য তুমি সঙ্গ ইউকে যেখান থেকে পারো খুঁজে আনো, তাহলেই আমি এমনি ঠিক হয়ে যাব। আমি ওই মেয়েটাকে একটা অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছিলাম আর এটাও প্রমিস করেছিলাম যে ওর সব সময়ের জন্য খেয়াল রাখবো, কিন্তু তোমার জন্যই আমার সেই প্রমিসটা ভেঙে গেছে। এতটা বকুনি খাওয়ার পরেও লি বুহান চুপ করে বসেছিল। আর এখানে একটা ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারবো 6 বছর আগে যখন সঙ্গ ইউই ওর বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল তখন লি বুহানও ওর পেছনে যেতে চাইছিল, কিন্তু মিয়াও ইরান ওকে থামিয়ে দিয়ে বলে, তুমি কি সমস্ত প্ল্যানিং খারাপ করতে চাইছো? এখান থেকে এটা তো বোঝা যায় যে লি বুহান এইসব কিছু কোনো একটা কারণেই করেছে। প্রেজেন্টে লি বুহান মনে মনে বলে, সঙ্গ ইউই তুমি কোথায় আছো? 6 বছর ধরে আমি তোমাকে খুঁজছি, এবার তো সামনে আসো। সঙ্গ ইউই যখন লি বাওকে ঘুম পাড়াচ্ছিল তখনই লি বুহান ওকে টেক্সট করে একটা অ্যাড্রেস পাঠায় এবং সেখানে গিয়ে লি বুহানকে পিক করতে বলে। সঙ্গ ইউই যখন সেখানে পৌঁছায় দেখে লি বুহান খুব ড্রিঙ্ক করছে। তখন সে ওকে জিজ্ঞাসা করে, তোমার এত কিসের দুঃখ যে তুমি খুব ড্রিঙ্ক করছো?
আমাকেই দেখো, আমার বস আমাকে কোনো কারণ ছাড়াই কোম্পানি থেকে বের করে দিয়েছে, তাও কি আমি ড্রিঙ্ক করছি? লিবুহান তখন ওকে বলে, তোমার জীবনে তো সেই দুঃখটা নেই যেটা আমার জীবনে আছে। এটা শুনে সং উইউই ওর গায়ে থাকা দাগটা লিবুহানকে দেখায়। লিবুহান বলে শরীরের ক্ষত সময়ের সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়, কিন্তু হৃদয়ে লেগে থাকা দাগটা কখনোই মুছে যায় না। তখন সং উইউই ওকে বলে, একটা ফুল শুকিয়ে যাওয়ার পরেই তো দ্বিতীয় ফুলটা ফোটে। ওর কথা শুনে লিবুহান মনে মনে ভাবে, এই কথাটা তো সং উইউইও আমাকে বলতো। এরপর সং উইউই এবং লিবুহান এখানে জল নিয়ে খেলতে শুরু করে, এবং এই খেলতে গিয়ে লিবুহান সং উইউইর একদম কাছে চলে যায়, এবং সে তার সেক্রেটারির মধ্যেই সং উইউইকে দেখতে শুরু করে। সে ওকে বলে, ফাইনালি তুমি ফিরে এসছো। এইটা বলেই ওকে কিস করতে শুরু করে। এবার সং উইউই ওকে থামানোর একটুও চেষ্টা করেনি, কারণ সে তো এরকমটাই চাইছিল। কিন্তু হঠাৎই যখন ওর মনে পড়ে লিবুহানের কারণে ওকে কতটা কষ্ট সহ্য করতে হয়েছে, তখনই সে লিবুহানকে দূরে ঠেলে দেয়। এখানেই একটা ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারবো 6 বছর আগে যখন ট্রাক ড্রাইভার দেখেছিল যে সং উইউই এখনো বেঁচে আছে, তখন সে নিজের হাতেই সং উইউইকে মারতে চাইছিল। কিন্তু সং উইউই ওকে রিকোয়েস্ট করতে থাকে, প্লিজ আমাকে মেরো না, আমি প্রেগনেন্ট। আমি তোমাকে প্রমিস করছি আমি এই শহর ছেড়ে চলে যাব, আমি কখনোই এখানে ফিরবো না। এইভাবে তো তোমার মিশনও কমপ্লিট হয়ে যাবে। এবার ট্রাক ড্রাইভারের মনটা একটু দয়ালু হওয়ার জন্য সে ওকে ছেড়ে দেয় এবং এটা বলে, তোমাকে এই শহর ছেড়ে চলে যেতে হবে। এরপর সং উইউই নিজেকে সাহায্য করার জন্য যখন এগিয়ে যাচ্ছিল, তখনই একটা গাড়ির সঙ্গে ওর ধাক্কা লেগে যেত, কিন্তু একটুর জন্য ও বেঁচে যায়। আর গাড়ির ড্রাইভার যখন বেরিয়ে ওকে দেখতে আসে, তখন সং উইউই ওর কাছে সাহায্য চেয়ে বসে। পরে সে নিয়ে আমরা সং উইউইকে দেখব, যার প্লাস্টিক সার্জারি হয়ে গেছিল। ওকে যেই ছেলেটা বাঁচিয়েছিল সে পাশ থেকে সং উইউইকে বলে, তুমি কি আমাকে চিনতে পেরেছো? আমি তোমার ভাই ডক্টর ইসাং, তোমাকে প্রমিস করছি তোমাকে সবসময় প্রোটেক্ট করব। প্রেজেন্টে আমরা লিবুহানকে দেখব যে তার নিজের অফিস থেকে বেরিয়ে এসে এইটা দেখছিল যে ওর সেক্রেটারি কাজে এসেছে নাকি। তখনই চেনমিন ওকে বলে, কিন্তু সং উইউই তো আজকেই ওর রেজিগনেশন লেটার দিয়ে চলে গেছে। সঙ্গে সে আজকের মিটিং এর সমস্ত ফাইলগুলোকে অ্যারেঞ্জ করেও গেছে। সে আমাকে এইটাও বলে গেছে তুমি যেন কম ড্রিঙ্ক করো, না হলে তোমার শরীর খারাপ করবে। অফিসে ফিরে যাওয়ার পরেও লিবুহান শুধুমাত্রই সং উইউইর কথা ভাবছিল। পরের মুহূর্তেই লিবুহান উইউইকে ফোন করে এবং অফিসে আবারও ফিরতে বলে। এটা শোনার পরেই উইউই মনে মনে হাসে আর বলে, আমি আরও একটা সুযোগ পেয়েছি, এবারে তো এই সুযোগটাকে আমি কিছুতেই হাতছাড়া করব না। তারপরেই সে অফিসে ফিরে যায়। আজকে মিয়াও ইরানো অফিসে এসেছিল লিবুহানের সঙ্গে দেখা করতে। ওকে দেখে সং উইউইর তো খুব রাগ হয়, কিন্তু রাগ হলেও ও কিছু মুখে তো বলতে পারবে না। তাই মিয়াও ইরান যখন অফিসে ঢুকতেই চাইছিল, উইউই ওকে আটকে দেয় এবং জিজ্ঞাসা করে, বসের কাছে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে নাকি। মিয়াও ইরান বলে, তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি বসের ফিউচার ওয়াইফ। উইউই বলে, ও ফিউচার ওয়াইফ, তার মানে এখনো তো তুমি হওনি। যতক্ষণ তুমি বসের স্ত্রী না হয়ে যাচ্ছ ততক্ষণই তোমাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েই দেখা করতে হবে। এইটা শুনে মিয়াও ইরান রেগেই যখন ওকে চড় মারতে যাচ্ছিল, উইউই ওরও হাত ধরে নেয়। এরপর ওদের ঝগড়া আরো বেড়ে যেত কি লিবুহান বাইরে চলে আসে। সে উইউইকে মিয়াও ইরানকে ভেতরে যেতে দিতে বলে। ভেতরে যাওয়ার পরেও ইরান লিবুহানের কাছে সং উইউইর ব্যাপারে অনেক কমপ্লেন করছিল যে তোমার সেক্রেটারি কত খারাপ, কোনো নিয়ম জানে না, তুমি ওকে ফায়ার কেন করে দিচ্ছ না। এটা শুনে লিবুহান বলে, এটা আমার কোম্পানির ব্যাপার, তাই আমার কোম্পানির ব্যাপারটা আমিই বুঝে নেব। ও হ্যাঁ, আমি তোমাকে যে জন্য ডেকেছিলাম, তুমি তো উইউইর ভালো বন্ধু ছিলে, তাহলে কি তুমি এরকম কোনো জায়গার ব্যাপারে জানো যেখানে সং উইউই থাকতে পারে? ইরান বলে, আমি কি করে জানবো, আর তাছাড়াও সং উইউই 6 বছর আগেই উধাও হয়ে গেছে, কে জানে এখনো পর্যন্ত সে বেঁচে আছে নাকি, তুমি ওকে ভুলে কেন যাচ্ছ না। এইটা শুনে লিবুহান খুব রেগেই ওকে চুপ করতে বলে, সঙ্গে এটাও বলে, তুমি না ওর বেশি ছিলে, তুমি ওর ব্যাপারে এইরকম কথা কি করে বলতে পারো। এইটা শুনেই ইরানের খুব রাগ হয় এবং সে মনে মনে এইটাই ভাবে, কে জানে লিবুহান কবে ওকে ভুলবে। পরে সিনেই লিবুহান যখন কাজ করছিল তখনই সং উইউই ওর কাছে আসে এবং ওকে বলে, আমার এখানের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বাড়ি যাচ্ছি। এইটা বলে ও চলে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই অফিসের পুরো লাইট চলে যায়। অন্ধকারকে লিবুহান খুবই ভয় পায়। সে যখন ভয় পেয়ে টেবিলের তলায় লুকিয়েই পড়েছিল, তখনই সং উইউই আবারও ফিরে আসে এবং ওকে জিজ্ঞাসা করে, বস তুমি ঠিক আছো তো? ওকে দেখেই তো লিবুহান ওকে জড়িয়ে ধরে আর বলে, তুমি কিছুক্ষণ প্লিজ আমাকে ছেড়ে কোথাও যেও না। ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারবো ছোটবেলা থেকেই লিবুহান অন্ধকারকে খুব ভয় পায়। প্রেজেন্টে উইউই ওকে সান্ত্বনা দিয়ে বলে, বস তুমি এত চিন্তা করো না, আমি কল করে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে লাইট চলে আসবে। লাইট চলে আসার পর
ওরা যখন নিজেদেরকে একে অপরের এতটা কাছে দেখে তখন সঙ্গে সঙ্গেই দূরে সরে যায়। লিবহান ওকে জিজ্ঞাসা করে, তুমি তো চলে গেছিলে না, তাহলে ফিরে কেন এলে? উই বলে, আসলে আমি আমার চাবিটা ছেড়ে দিয়ে চলে গেছিলাম, সেটাই আনতে এসেছিলাম। এইটা বলেই উই আবারও ওখান থেকে চলে যায়। কিন্তু ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারবো উই ইচ্ছে করেই কারেন্ট বন্ধ করে দিয়েছিল, যাতে সে এই বাহানায় লিবহানের কাছে যেতে পারে এবং লিবহানের মনে নিজের জন্য একটু একটু করে জায়গা তৈরি করতে পারে। পরের দিন সকালে লিবহান উইয়ের জন্য কফি তৈরি করে আনে এবং বলে যে আমি এটা নিজের হাতে তৈরি করেছি, একবার টেস্ট করে বলো এটা কেমন খেতে হয়েছে। কিন্তু লিবহান এমন করেই ওর দিকে তাকিয়েছিল, মনে হচ্ছিল যে কিছু তো একটা গন্ডগোল আছে। পরের সিনেই যখন লিবহান তার ক্লায়েন্টের সঙ্গে মিটিংয়েই ছিল, সেখানে আমরা উইকে দেখব যার শরীরটা খারাপ করতে শুরু করেছিল। উই মনে মনে ভাবে, কোথাও ওই কফিতে কিছু মেশানো ছিল কি? লিবহানের যখন ওর দিকে নজর পড়ে, দেখে উই তো জ্ঞান হারিয়ে ফেলেছে। তাই সে মনে মনে ভাবে উইয়ের বিনস থেকে অ্যালার্জি তো ছিল, কিন্তু এতটা সিরিয়াস হওয়ার কথা তো ছিল না। এরপরে লিবহানি উইকে কোলে তুলে হসপিটালের দিকে দৌড়াতে শুরু করে। ঘুমের ঘোরে উই 6 বছর আগের সেই ভয়ঙ্কর স্বপ্নটা দেখে এবং জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, প্লিজ আমাকে মেরো না। ওর কথা শুনে পাশে বসে থাকা লিবহান ভাবে, না জানি এর জীবনে কি কি হয়েছে। পরের মুহূর্তেই উইয়ের জ্ঞান ফিরে আসে। ঠিক তখনই লিবহানের কাছেও ওর অ্যাসিস্ট্যান্টের ফোন আসে, তাই লিবহান ফোনটা রিসিভ করার জন্য বাইরে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট ওকে বলে, বস তোমার কথা মতো আমি তোমার সেক্রেটারির ব্যাপারে ইনভেস্টিগেশন করেছিলাম, কিন্তু তুমি যেরকম ভাবছিলে সেরকম তো কিছুই নয়। এটা তো সত্যিই আগে কখনো এই শহরে আসেইনি, সে তার কাজের জন্যই এই শহরে এসেছে। যেটা জানার পর লিবহান শকড থেকে যায়। এদিকে একটা ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারবো উই ডক্টর ঈশানকে আগের দিনই বলেছিল যে আমার মনে হচ্ছে লিবহান এবার আমার ব্যাপারে ইনভেস্টিগেশন শুরু করবে, তাই তোমার কাছে কেউ যদি আমার ব্যাপারে কিছু জানতে আসে তুমি তাকে এই ফাইলগুলো দিয়ে দিও। প্রেজেন্টে লিবহানকে দেখবো যে ভাবছিল, আমি বোধহয় সেক্রেটারির ওপর একটু বেশিই সন্দেহ করছি, তাই তো সেই বিনসের কফিটাও খাইয়ে দিয়েছি, যেটাই উইয়ের অ্যালার্জি আছে। এরপরে লিবহান উইয়ের রুমে আসে এবং সে ওকে বলে, আমার তোমার কাছে শুধু একটাই প্রশ্ন আছে, তুমি আমার কোম্পানিতে সেক্রেটারির জবটা কেন নিয়েছো? উই তখন একটু নার্ভাস হয়ে উত্তর দেয়, এখানে অনেক বেশি স্যালারি, তাছাড়াও তোমার কোম্পানিতে থাকতে থাকতে যদি আমি কোনো বড় লোককে ফাঁসিয়ে বিয়ে করতে পারি। লিবহানের আর কিছু জিজ্ঞাসা করার আগেই ওখানে ডক্টর ঈশাং চলে আসে, যে উইকে বলে, মিস তুমি একদম ঠিক হয়ে গেছো, আর চাইলে তুমি এখন বাড়িও যেতে পারো। তখন লিবহান ডক্টরকে জিজ্ঞাসা করে, উই কেন জ্ঞান হারিয়ে ফেলেছিল, কোথাও কোনো অ্যালার্জির কারণে নয় তো? ঈশাং ভালো করেই জানে লিবহান কি জানতে চাইছে, তাই সে বলে, উইর আসলে অ্যানিমিয়া আছে, তার কারণেই ও অজ্ঞান হয়ে পড়েছিল। এদিকে ইরেন যখন সেই ছবিটা দেখে তখন তো খুবই জেলাস ফিল করে, যেই ছবিতে লিবহান সঙ্গ উইকে কোলে তুলে রেখেছিল। পরের দিন লিবহান উইয়ের জন্য একটা ড্রেস আনে, যেটা দেখে উই ওর ওপর রাগ দেখিয়ে বলে, আমাকে এইরকম ড্রেস গিফট করার কি মানে? প্রথমেই আমাদের ব্যাপারে কত রুমার্স ছড়িয়ে আছে যে আমাদের মধ্যে নাকি অ্যাফেয়ার চলছে, এখন কি তুমি লোককে আরো বেশি করে কথা বলার সুযোগ করে দিচ্ছ? লিবহান তখন ওকে থামিয়ে দিয়ে বলে, তুমি এসব কি ভাবছো? আমাদের আজকে একটা মিটিং আছে, যেখানে যেতে গেলে প্রপার ড্রেস পরতে হবে, তাই তো আমি তোমার জন্য এই ড্রেসটা আনিয়েছি। তারপরে সে জেনমিনকে বলে, এরপরে যদি আমাদের ব্যাপারে কেউ রুমর ছড়ায় তাহলে আমাকে জিজ্ঞাসা না করেই তাকে কোম্পানি থেকে ফায়ার করে দিও। ফাইনালি সেই পার্টির দিন চলে আসে, যেই পার্টিতে যাওয়ার কথা লিবহান উইকে বলছিল। আমরা দেখব ইরেনও সেই পার্টিতে ছিল, যেখানে একটা ছেলে ওর ড্রেস এবং জুয়েলারির ব্যাপারে অনেক প্রশংসা করছিল। কিছুক্ষণ পর উই যখন পার্টিতে পৌঁছায়, সেই ছেলেটাই উইয়ের কাছে গিয়ে উইয়েরও প্রশংসা করতে থাকে। ব্যাপারটা যখন লিবহান দেখে তখন সে তো খুবই জেলাস ফিল করে এবং সে উইকে হাত ধরে নিয়ে গিয়ে বলে, তুমি কি পার্টিতে এইসব কিছু করতে এসছো নাকি ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে এসছো? ওর প্রশ্ন শুনে উই বুঝেই যায় যে ও একটু জেলাস ফিল করছে, তাই তো সে ইচ্ছে করেই বলে, আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে আমি একটা বড় লোককে ফাঁসিয়ে তাকে বিয়ে করতে চাই, আর দেখো আমি তো সেটাই করছি, কিন্তু তুমি কেন আমাকে বাধা দিচ্ছ? ও আমি বুঝেছি, আসলে তুমি চাও আমি মিটিং এর দিকে মন দিই। এইটা বলার পরেই উই একটা ওয়াইনের গ্লাস তোলে এবং সেটা সে লিবহানকে নিতেও বলে। ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারবো ঈশান এই ওয়াইনের মধ্যে আগে থেকেই ড্রাগ মিশিয়ে রেখেছিল, যাতে খুব সহজেই উই লিবহানের সঙ্গে রাতটা কাটাতে পারে। কিন্তু ওর হাত থেকে ওয়াইনের গ্লাসটা নেওয়ার আগেই অন্যদিক থেকে ইরেন চলে আসে। সে লিবহানকে বলে, তোমাকে ওই ড্রিঙ্কটা করতে হবে না, তুমি এই ড্রিঙ্কটা করো, আমি তোমার জন্য স্পেশালি এই ড্রিঙ্কটা তৈরি করেছি। লিবহান উইকে জেলাস ফিল করানোর জন্য
ইরানের হাত থেকে ওয়াইনটা নিয়ে ড্রিঙ্ক করে ফেলে। কিন্তু যেভাবে ইরান উইউর দিকে তাকিয়েছিল সেটা দেখে উইউর মনে একটু সন্দেহ তৈরি হয় যে কোথাও ইরানও কিছু প্ল্যানিং করছে না তো। এই ব্যাপারে ডক্টর ঈশানকে বলার জন্য ও পার্টি থেকে বেরিয়ে চলে আসে। সবকিছু শোনার পর ঈশান বলে, তোমাকে এই ব্যাপারে চিন্তা করতে হবে না, আমি ইরানকে সামলে নেব, তুমি তোমার কাজে মন দাও। এটা বলেই ঈশান ওখান থেকে চলে যায়। তখনই লি বোহানও পার্টি থেকে বেরিয়ে আসে এবং উইউইকে বলে, আমি তোমাকে বলেছিলাম না আমার কাছাকাছিই থাকতে, তাহলে তুমি বাইরে কি করছো? এইটুকু বলার পরেই ও জ্ঞান হারিয়ে ফেলে এবং উইউর ওপরেই পড়ে যায়। এই সুযোগটাই তো উইউর দরকার ছিল। সে লি বোহানকে তার রুমে নিয়ে যায়। সেখানে গিয়ে সে লি বোহানকে বলে, আমাকে তুমি ক্ষমা করো, এবার আমাকেও তোমাকে ইউজ করতে হচ্ছে। নেশার ঘরে লি বোহান তার সেক্রেটারির মধ্যে আবারও উইউইকে দেখতে পায়। তাই তো সে খুব ইমোশনাল হয়েই উইউইকে কিস করতে শুরু করে। এবারে উইউই ওকে আটকায়নি। এদিকে ইরানকে দেখবো যে পুরো পার্টিতে লি বোহানকেই খুঁজছিল। তখনই ডক্টর ঈশাং এর সঙ্গে ওর দেখা হয়। ঈশাং তখন ওকে একটা ভুল রুম নাম্বার বলে দেয়। ইরান যখন সেই রুমে পৌঁছায় তখন ঈশাঙ্গি ওর হাত পা বেঁধে ওকে বাথরুমে বন্ধ করে রেখে দেয়, যাতে উইউইকেও বিরক্ত করতেও না পারে। এদিকে উইউইও তার কাজ সেরে ফেলেছিল, কিন্তু লি বোহানের রুম থেকে ফিরে যাওয়ার আগে তার মুখে সে একটা কার্টুনও এঁকে দিয়ে যায়। কিছুক্ষণ পর লি বোহানের জ্ঞান ফেরে এবং সে যখন তার মুখে এঁকে রাখা সেই ছবিটা দেখে তখন ওর মনে পড়ে যে কেউ না কেউ তো ওর রুমে এসেছিল, কিন্তু কে সেটাও মনে করতেই পারছে না। পরের মুহূর্তেই সে জেনকে ফোন করে বলে, আজকের পার্টির পুরো সিসিটিভি ফুটেজ আমার চাই। পরের দিন সকালে প্রথমেই লি বোহান তার সেক্রেটারির খোঁজ করতে যায়, কিন্তু চেনমিনের কাছ থেকে ও জানতে পারে আজকে তো ওই অফিসে আসেইনি। ততক্ষণে জেইনও সিসিটিভি ফুটেজ নিয়ে চলে এসেছিল, কিন্তু এই ফুটেজে তো কিছুই দেখা যাচ্ছিল না। তখন লি বোহান ভাবে, কিন্তু উইউর কাছে এত টাকা কোথা থেকে আসবে যে সে পুরো সিসিটিভি ফুটেজটাকেই ডিলিট করে ফেলেছে। আমার যতদূর মনে আছে উইউই তো কোনো বড়লোক বাড়ির ছেলেকে পটিয়ে তাকে বিয়ে করতে চাইছিল, আর সত্যি যদি সে আমার সঙ্গে নাইট স্পেন্ড করতো তাহলে তো সে আমাকে বিয়ে করতে চাইতো। সিসিটিভি ফুটেজ কেনই বা ডিলিট করাতো? এটা তো তার কাছে খুব বড় একটা প্রমাণ হতো। এইদিকে আমরা উইউইকে দেখবো যে বারবার করেই তার প্রেগন্যান্সি চেক করছিল, কিন্তু প্রতিবারই নেগেটিভ রেজাল্ট আসছিল, যেটা দেখে ওর মন খুব খারাপ হয়ে যায়। পরের সিনেই আমরা লি বোহানকে দেখবো যে উইউইকে একটা গাড়ি গিফট করেছিল। উইউই তখন বলে, কিন্তু এর কি দরকার ছিল, আমি তো দিব্যি মেট্রোতে করে যেতে পারতাম। ওর কথা শুনে লি বোহানের একটু সন্দেহ লাগে এবং এটাই ভাবে ওর যদি টাকা এতই পছন্দ তাহলে এই গাড়িটা দেখে ওর একটু খুশি কেন হচ্ছে না। পরের মুহূর্তেই সে উইউইকে জোর করে গাড়িতে বসায় এবং বলে, এটা আমাদের কোম্পানির রেপুটেশনের ব্যাপার। কিন্তু গাড়িতে ওঠার পর থেকেই উইউইর অ্যাংজাইটি শুরু হয়ে যায়। আসলে ওর অ্যাক্সিডেন্টের কথাটা বারবার করেই মনে পড়ছিল। ওকে এরকম অদ্ভুত আচরণ করতে দেখে লি বোহান জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? তখন উইউই বলে, আসলে কিছু বছর আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, তাই তো গাড়ি চড়তে আমার একটু ভয় লাগে। এইটা জানার পর লি বোহান এই ব্যাপারে জেনকে ইনভেস্টিগেশন করতে বলে। একদিন ইরান উইউইর সঙ্গে দেখা করে এবং ওকে লি বোহানের থেকে দূরে থাকতে বলে। এরপর তো কথায় কথায় ওদের ঝগড়াই বেঁধে যায়। ইরান কফি কাপের কফিটা সঙ্গীর দিকে ছুঁড়ে দেবে কি তার আগেই উইউই তার গ্লাসে থাকা গরম জলটাই ইরানের মুখে ছুঁড়ে দেয়, আর এরপর ওদের মারামারিও লেগে যায়। কিছুক্ষণ পর লি বোহান ইরানকে পিক করতে আসে। ওকে দেখা মাত্রই ইরান আবার ওর কাছে উইউর ব্যাপারে কমপ্লেন করতে শুরু করে। উইউই বলে, তোমার ফিয়ন্সে আমাকে ভুল বুঝছে, ওর মনে হয় যেন তুমি আমাকে ভালোবাসো, তো তুমি আজকে ওর সামনে ক্লিয়ার করেই বলো তুমি কি আমাকে ভালোবাসো। এর আগে লি বোহান কিছু উত্তর দিত কি ইরান ওকে থামিয়ে দিয়ে বলে, থাক থাক এইসব কথার কি দরকার, আমি জানি এতে তোমার কোনো দোষ নেই, হয়তো এই মেয়েটাই তোমাকে সিডিউস করেছিল। রাস্তায় যাওয়ার সময় লি বোহান এটাই ভাবছিল সে কি সত্যিই উইউইকে পছন্দ করে। ও এইসব কথা চিন্তা করতে এতই ব্যস্ত ছিল, পাশ থেকে ইরান কি বলছে সেগুলোর দিকে খেয়ালই করেনি। তার উপরে তো সে মাঝ রাস্তায় ইরানকে গাড়ি থেকে নামিয়ে দেয় এটা বলে যে আমার একটা জরুরি কাজ আছে। এতে ইরান এতটাই রেগে যায় যে বাড়ি গিয়ে সে কাউকে ফোন করে উইউইর ব্যাপারে ইনভেস্টিগেশন শুরু করে দেয়। এদিকে উইউই যখন বাড়ি ফেরে দেখে লি বোহান ওর বাড়ির দরজার সামনেই দাঁড়িয়ে আছে। লি বোহান ওকে বলে, এত রাতে আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি, তুমি কি আমাকে বাড়ির ভেতরে ইনভাইটও করবে না? এইটা শুনে উইউই একটু চিন্তায় পড়ে যায়, কারণ ভেতরে তো লিবাও আছে। ঠিক তখনই লিবাও দরজা খুলে ফেলে। ওকে দেখে লি বোহান বলে, আরে তুমি এখানে? পরে সে নেই আমরা ওদের তিনজনকে একসঙ্গে বসে থাকতে দেখব, যেখানে লি বোহান লিবাওকে তার নাম জিজ্ঞাসা করছিল। লিবাও তার নাম বলে, কিন্তু এর আগে সে আরো কিছু বলে দিত
কি উই উই লিবুহানকে বলে ফেলে এ আমার দাদার ছেলে, আমি সম্পর্কে ওর আন্টি হই। এবার লিবাও অনেক বুদ্ধিমান ছেলে, তাই সে সঙ্গে সঙ্গেই বলে, আন্টি তোমার কি মনে আছে আমি তোমাকে বলেছিলাম হসপিটালে আমার সঙ্গে একজন হ্যান্ডসাম আঙ্কেলের দেখা হয়েছিল, এটাই সেই আঙ্কেল। এরপরে এখানে ওরা আরো কিছুক্ষণ কথাবার্তা বলে। কথাবার্তার পরে লিবাও এবং লিবুহান দুজনেরই খিদে পেয়ে যায়, তাই উই উই ওদের দুজনের জন্যই কিছু খাবার রান্না করে। খাবারটা টেস্ট করার পরেই লিবুহানের তার ওয়াইফের কথা মনে পড়ে, তাই সে উই উইকে জিজ্ঞাসা করেই ফেলে, তুমি কি এই রান্নাটা নিজের হাতেই করেছো? কারণ খাবারের টেস্টটা আমাকে কারুর কথা মনে করিয়ে দিচ্ছে। উই উই তখন মনে মনে ভাবে, তুমি কি করে জানবে? তোমার সামনে যারা বসে আছে তোমারই ওয়াইফ এবং তোমারই ছেলে। অনেক বছর আগে আমিও এইরকমই একটা হ্যাপি ফ্যামিলির স্বপ্ন দেখেছিলাম, কিন্তু তুমি সেটা পূরণ হতে দাওনি। ওর কিছু উত্তর দেওয়ার আগেই লিবাও লিবুহানকে বলে, আঙ্কেল তুমিও সিঙ্গেল আর আমার আন্টিও সিঙ্গেল, তাহলে তোমরা কেন বিয়ে করে ফেলছো না? লিবুহান তখন বলে, তোমার আন্টি দেখতে এতটা খারাপ, তোমার আন্টিকে কে বিয়ে করবে? বাড়ি যাওয়ার পথে লিবুহান এটাই ভাবছিল। আগের দিন হসপিটালে লিবাও আমাকে বলেছিল ওর বাবা আর এখন বেঁচে নেই, তাহলে উই উই আমাকে মিথ্যে কেন বলছে যে এটা ওর দাদার ছেলে, যে কিছুদিন আগে লিবাওকে এখানে ছেড়ে দিয়ে গেছে? ওর ফিরে যাওয়ার আগেই উই উই বাইরে চলে আসে এবং ওকে আবারও জিজ্ঞাসা করে, সকালে যে তোমাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তুমি আমাকে পছন্দ করো কিনা, তার উত্তরটা তুমি এখনো দাওনি। লিবুহান বলে, আমি তোমাকে পছন্দ করি, সত্যিই তোমাকে অনেক বেশি পছন্দ করি, কিন্তু তুমি আমাকে বারবার আমার এক্স ওয়াইফের কথা মনে করিয়ে দাও বলেই যে আমি তোমাকে পছন্দ করি কিনা সেটা আমি জানি না। আমার এক্স ওয়াইফ 6 বছর আগেই কোথাও হারিয়ে গেছিল। এইটুকু বলেই লিবুহান ওখান থেকে চলে যায়। ওর কথা শুনে উইউর অনেকটাই খারাপ লাগে। ও সত্যিটা বলতে পারছে না, কারণ ওকে ওর প্রতিশোধ নিতেই হবে। আর দ্বিতীয়ত লিবুহানের এতটা কষ্ট দেখে ওরও কষ্ট হচ্ছে। পরের দিন উই অফিসে গিয়ে লিবুহানের জন্য অনেকক্ষণ ওয়েট করে। ওকে দেখে চেনমিন বলে, তুমি যদি বসের জন্য ওয়েট করছো তাহলে আমি তোমাকে বলে দিই আজকে বস অফিসে আসবেই না, কারণ 6 বছর আগে আজকের দিনেই ওর এক্স ওয়াইফ ওকে ছেড়ে চলে গেছিল, তাই বস আজকের সারা দিনটাই বাড়িতে কাটায়। সবাই তো এইটাই ভাবে বসের এক্স ওয়াইফ বোধহয় মারা গেছে, কিন্তু বস এই কথাটা মানতে রাজি হয়নি, কারণ সে তার এক্স ওয়াইফের ডেড বডিটা এখনও খুঁজে পায়নি, তাই ওর ওয়াইফের জামা কাপড়গুলোকেই কবর দেওয়া হয়েছে। কিন্তু বস এখনো পর্যন্ত তার এক্স ওয়াইফকে খুঁজেই চলছে। এইদিকে আমরা লিবুহানকে দেখব যে আজকে প্রথমবারের জন্য তার ওয়াইফের কবরস্থানে গেছিল, যেখানে গিয়ে তার ওয়াইফের কাছে তার সেক্রেটারির ব্যাপারে কথাবার্তা বলতে শুরু করে, যে সে পুরো তোমার মতোই, তার কথা বলা, চলার ভঙ্গি, গায়ের গন্ধ সবকিছুই তোমার মতো, তাই তো আমি তোমার সঙ্গে যেরকম বিহেভ করতাম তার সঙ্গেও সেই রকম বিহেভ করতে শুরু করেছি। আমি নিজেও বুঝতে পারছি না আমার সঙ্গে এইসব কিছু কেন হচ্ছে। 6 বছর আগের সিচুয়েশনটা যদি ওই রকম না হতো তাহলে আমি কখনোই তোমাকে আমার থেকে দূরে করতাম না। এখানেই একটা ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারবো 6 বছর আগে লিবুহানের কোম্পানি ব্যাংক্রাফট হয়ে গেছিল, কারণ ওর কোম্পানি অনেক লোন করে ফেলেছিল। এবার নিয়ম অনুযায়ী ওর ওয়াইফকেও 50% লোন শোধ করতে হবে। রাতে বসে বসে লিবুহান এইটাই ভাবছিল যে সে উইউইকে এই ব্যাপারে কি করে বলবে, কিন্তু সে উইউইকে কোনোভাবে কষ্ট দিতেও চায় না। তার মানে সে তার ওয়াইফের সঙ্গে 6 বছর আগে যা করেছিল সেটা খানিকটা বাধ্য হয়েই করেছিল। প্রেজেন্টে আমরা দেখব লিবুহান তার সেক্রেটারি মানে উইউইকে ফোন করে তার অ্যাপার্টমেন্টে ডেকে নেয় এবং ওকে বলে তার জন্য কিছু খাবার রান্না করে দিতে। উইউই তো এতে প্রথমটায় রাগ দেখিয়ে বলে, আমি তোমার বেবি সিটার নই যে তোমার জন্য খাবারও রান্না করব। লিবুহান বলে, সকাল থেকে আমি কিছু খাইনি, প্লিজ তুমি আমার জন্য কিছু বানিয়ে দাও। এবার ওর রিকোয়েস্ট উইউই আর ফেলতে পারেনি। ও যখন লিবুহানের জন্য খাবার রান্না করে, আবারও একবার খাবারটা খাওয়ার পর লিবুহানের তার ওয়াইফের কথা মনে পড়ে, তাই সে এক প্রকার ওকে ধরেই বলে, সেদিন পার্টির রাতে তুমিই আমার সঙ্গে নাইট স্পেন্ড করেছিলে তাই না? এবার আগে থেকে উইউইর কাছে তো কোনো বাহানা তৈরি করা ছিল না, তাই সে উত্তরও ঠিক করে দিতেই পারেনি। যেটা থেকে লিবুহান ওকে বলে, আমি জানি না তুমি এরকম কেন করছো, কিন্তু আমি তোমার সঙ্গে রিলেশনশিপ স্টার্ট করতে চাই। এই বিষয়ে ভাবার জন্য আমি তোমাকে 3 দিন সময় দিচ্ছি, 3 দিন পরে এর উত্তর তোমাকে দিতেই হবে। পরের দিন অফিসে যাওয়ার পথে লিবুহান লিবাওকে রাস্তার এক সাইড দিয়ে হেঁটে যেতে দেখে, সঙ্গে সে খুব কান্নাকাটিও করছিল, তাই লিবুহান ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করে ওর কি হয়েছে। লিবাও বলে, আন্টি আমাকে প্রমিস করেছিল আমার সঙ্গে পার্কে ঘুরতে যাবে, কিন্তু অফিসে ওভারটাইম করার কারণে সে আমার সঙ্গে পার্কে যায়নি। এইটা শুনে লিবুহান হেসে বলে, আরে এইটুকু ব্যাপার, চলো আমি তোমাকে পার্কে নিয়ে যাচ্ছি। এরপর ওরা দুজন পার্কে চলে যায়। এরপর ওরা দুজন পার্কে অনেকটা মজাও করে।
ততক্ষণে উইউইও পার্কে পৌঁছে গেছিল, আর এদের দুজনকে এইভাবে দেখে সে অনেকটাই খুশি হয়ে যায়। উইউই লিবুহানকে এর জন্য ধন্যবাদও জানায়। আমার লিবাওকে করা প্রমিসটা তুমিই পূরণ করে দিয়েছো। কিন্তু দৌড়াতে গিয়ে লিবাও পড়ে যায়, আর তার ফলে ওর চোট লাগা জায়গা থেকে অনেক রক্ত বেরোতে থাকে। যেটা দেখে লিবুহান জিজ্ঞাসা করে, এর এত রক্ত কেন বেরোচ্ছে? ওর শরীরে সেরকম কোনো কি সমস্যা আছে? হসপিটালে যাওয়ার পরেও লিবুহান বারবার করেই একই প্রশ্ন করে যাচ্ছিল। উইউই তখন বলে, না না, তেমন কোনো সমস্যা নেই, অনেক রাত হয়ে গেছে, এবার তুমি বাড়ি ফিরে যাও। লিবুহান লিবাওয়ের বাবা মায়ের সঙ্গে দেখা না করে এখান থেকে কিছুতেই যাবে না বলছিল, কিন্তু উইউই ওকে জোর করে বাড়ি পাঠিয়ে দেয়। লিবুহান রুম থেকে চলে যাওয়ার পর সঙ্গে সঙ্গেই উইউই ঈশানকে ফোন করে এবং লিবাওয়ের হেলথ কন্ডিশনের ব্যাপারে সব কথা খুলে বলে। এটাও জিজ্ঞাসা করে ঈশান কোনো ম্যাচিং বোন ম্যারো পেয়েছে নাকি। এদিকে আমরা লিবুহানকে দেখবো যে তখনও বাড়ি ফেরেনি। সে হসপিটাল থেকেই তার ফ্যামিলি ডক্টরকে ফোন করে এবং লিবাওয়ের কন্ডিশনের ব্যাপারে জানিয়ে ডক্টরকে জিজ্ঞাসা করে ছেলেটার কোনো সিরিয়াস প্রবলেম আছে নাকি। ওর সব কথা শুনে ডক্টর বলে, হ্যাঁ, কোনো না কোনো সমস্যা তো আছেই, তাহলে এত ব্লিডিং হওয়ার কথা নয়। নর্মাল লোকের কখনোই এত ব্লিডিং হয় না। আমার মনে হয় ওর ট্রিটমেন্টের জন্য ম্যাচিং বোন ম্যারো দরকার, আর না হলে ওর বাবা মাকে আরও একটা বাচ্চার জন্ম দিতে হবে যাতে তার কাছ থেকে বোন ম্যারো পাওয়া যায়। ফোন কাটার পর লিবুহান ভাবে এই লিবাওয়ের আর কত সিক্রেট আছে। সেদিন নার্স কিছু বোন ম্যারোর রিপোর্ট ঈশাংয়ের কাছে নিয়ে যায়। সেখান থেকে ঈশাং জানতে পারে যে একমাত্র ইরানের বোন ম্যারোই লিবাওয়ের সঙ্গে ম্যাচ করছে। পরে তিনি ঈশাং উইউইর সঙ্গে দেখা করে এবং ইরানের বোন ম্যারোর রিপোর্টটা ওকে দেয়। এই রিপোর্টটা দেখার পর উইউইও অনেকটা শকড হয়ে যায়। মনে মনে সে এইটাই ভাবে, ইরান তো কখনোই আমাকে সাহায্য করবে না। যে নিজের হাতেই আমার জীবনটা শেষ করে ফেলেছে, সে কি করে আমাকে সাহায্য করতে পারে? তার মানে তো আমার কাছে আর একটাই রাস্তা আছে। এটা ভাবার পরেই মাঝরাতে সে লিবুহানের বাড়িতে পৌঁছে যায় এবং লিবুহানকে বলে, আমি তোমার সঙ্গে থাকতে রাজি, তার জন্য তুমি যা আমাকে করতে বলবে আমি সেটাও করতে রাজি। লিবুহান তখন ওকে বাড়ির মধ্যে নিয়ে যায়। উইউই তো সঙ্গে সঙ্গে লিবুহানের সঙ্গে রোমান্স করতে চাইছিল, কিন্তু লিবুহান ওকে থামিয়ে দিয়ে বলে, আমাদেরকে তো আগে একে অপরের ব্যাপারে ভালো করে জানতে হবে, তবেই তো রোমান্টিক ব্যাপারটা আসবে। এটা শুনে উইউই বিরক্ত হয়ে যায় এবং মনে মনে ভাবে, আর কত অপেক্ষা করব। পরের দিন লিবুহান ওকে একটা লম্বা লিস্ট দেয়, যেখানে এগুলোই লেখা ছিল যে আমি তোমার সঙ্গে ঘুরতে যেতে চাই, শপিং করতে চাই, খেলতে চাই, ইত্যাদি ইত্যাদি। এগুলো দেখে উইউই তো অনেকটা বিরক্ত হয়ে লিবুহানকে বলে, আমি কোনো ছোট বাচ্চা নই যে আমি তোমার সঙ্গে এইসব কিছু করব। আরে আমার বয়স 28 বছর হয়ে গেছে, আমরা ডাইরেক্টও তো রোমান্স করতেই পারি। কিন্তু লিবুহান ওর কোনো কথা শুনলে তো। পুরো দিনটাই লিবুহানের সঙ্গে এদিক ওদিক করে কাটিয়ে উইউই তো প্রায় বোরই হয়ে গেছিল। লিবুহান এরপর উইউইকে ধন্যবাদ জানায় এতটা টাইম তার সঙ্গে থাকার জন্য। তখন উইউই বলে, কিন্তু এই পুরো ব্যাপারটার দরকারই কি ছিল? আমরা তো ডাইরেক্টলি রোমান্স করতেই পারতাম। লিবুহান বলে, এইরকম ছোটখাটো ব্যাপারগুলোই আমার এক্স ওয়াইফকে অনেকটাই খুশি দিত, কিন্তু আফসোস যে আমি তার সঙ্গে বেশি সময় কাটাতেই পারিনি। ওর উত্তর শুনে উইউই অনেকটা ইমোশনাল হয়ে যায় এবং মনে মনে এটাই ভাবে, আমার ছোটখাটো ব্যাপারগুলো এখনো লিবুহানের মনে আছে। পরের মুহূর্তেই সে বলে, কিন্তু তুমি আমাকে ক্ষমা করো, এখন সবকিছু আগের মতো কিছুতেই হবে না। কিন্তু সে লিবুহানকে জিজ্ঞাসা করে, যদি এখন তোমার এক্স ওয়াইফ তোমার সামনে বসে থাকতো তাহলে তুমি তাকে কি বলতে? লিবুহান অনেকটা অবাক হয়ে জিজ্ঞাসা করে, আমার সামনে মানে? উইউই তখন প্রশ্নটাকেই চেঞ্জ করে বলে, তুমি কি কখনো তোমার এক্স ওয়াইফকে ভালোবেসেছিলে? লিবুহান বলে, ভালোবেসেছিলাম মানে? আমি আমার পুরো জীবনটা ধরেই ওকে ভালোবাসি আর সারা জীবনই ওকেই চাই। উইউই তখন জিজ্ঞাসা করে, কিন্তু তুমি যদি তোমার ওয়াইফকে এতটাই ভালোবাসতে তাহলে তাকে ডিভোর্স কেন দিতে চাইছিলে? না মানে চেনমিনের কাছ থেকেই আমি এইসব কিছু জেনেছি, আর তোমার সঙ্গে রিলেশন শুরু করার আগে আমি এটা জানতে চাই। লিবুহান বলে, তখন সিচুয়েশনটা যদি ওই রকম না থাকতো তাহলে আমি কখনোই ওকে ডিভোর্স দিতাম না। আমি অনেকটা বাধ্য হয়েই ওকে ডিভোর্স দিয়েছিলাম। আমি তোমাকে এতটুকুই বলতে পারি যে আমি আমার এক্স ওয়াইফকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু আমি তোমাকেও অনেকটাই বেশি ভালোবাসি, আর আমার ম্যারেজ সার্টিফিকেটে আমি তোমার ছবি বসাতে চাই। উইউই তখন বলে, কিন্তু আমি তোমাকে এইরকম প্রমিস এখনই করতে পারছি না। এইটুকু বলেই ও চলে যায়। এদিকে আমরা ইরানকে দেখব যে তার এবং উইউইর একটা ছবির ফ্রেম থেকে এক গুচ্ছ চুল বের করে আনে, আর তার অদ্ভুত হাসি দেখে মনেই হচ্ছিল যে সে এবার কিছু না কিছু করতে চলেছে। এদিকে লিবুহানকে জেন ফোন করে বলে, আজ থেকে 6 বছর আগে তোমার সেক্রেটারির অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেখান থেকে তোমার ওয়াইফ মিসিং হয়ে গেছিল।
এবার তো লিবোহান কনফার্ম হয়েই যায় যে এতদিন ওর সেক্রেটারি হিসেবে কাজ করছে সেই আসলে ওর ওয়াইফ। এদিকে ইরান অনেক লোকের কাছ থেকেই ধার নিয়ে রেখেছিল, সেগুলো শোধ না দেওয়ায় আজকে লোকগুলো এসে ওর বাড়িতে ঝামেলা করছে। তাই সাহায্য চাইতে ও লিবোহানকে ফোন করে। লিবোহান তখন ওকে রুডভাবেই বলে দেয়, আমাদের কন্ট্রাক্ট তো অনেক আগেই শেষ হয়ে গেছে, তাছাড়াও তুমি উইউইর সঙ্গে যা করেছো সেই দোষটা যদি নিজের মুখে স্বীকার করে নাও তাহলে তোমার পক্ষেই ভালো হয়। ওর এইসব কথা শুনে ইরান তো অনেকটাই ঘাবড়ে যায়। পরের দিন লিবোহান যখন অফিসেই ছিল তখনই উইউইও ওর কাছে আসে। প্রথমটাই ও উইউইকে দেখতেই থাকে, কিন্তু পরেও নিজের ইমোশনকে কন্ট্রোল না করতে পেরে উইউইকে জড়িয়েই ধরে আর বলে, তুমি আর কতদিন এই সত্যিটা আমার থেকে লুকিয়ে রাখতে? আমি তোমাকে 6 বছর ধরে খুঁজেছি, একবারের জন্যও কি তোমার আমার উপরে দয়া হয়নি? কথাগুলো শুনে প্রথমটাই উইউই তো শকড থেকে যায়, কিন্তু পরে যখন ও টেবিলে পড়ে থাকা ডিএনএ রিপোর্ট দেখে তখন ব্যাপারটা বুঝে যায়। সে লিবোহানকে নিজের থেকে দূরে করে বলে, ও তুমি এখন জানতে পেরে গেছো যে আমি কে, আর এখন আমাকে ভালোবাসতেও শুরু করেছো। এখন কি তোমার আমাকে ইরানের থেকেও বেশি ভালো লাগে? এইতে লিবোহান ওকে বোঝানোর চেষ্টা করে যে ও লিবোহানকে ভুল বুঝছে, কিন্তু উইউই ওকে একটা কষিয়ে চড় মারে আর বলে, উইউই তো মরে গেছে, সেদিনই মরে গেছে যেদিন তুমি ওর বেষ্টির সঙ্গে মিলে ওকে চিট করেছিলে। লিবোহান তখন ওকে সত্যিটাই বলে যে আসলে সেই সময় আমি ব্যাংক্রাফট হয়ে গেছিলাম আর তাই তো এইসব কিছু করেছিলাম। এইটা শুনে তো উইউই আরোই রেগে যায়। সে লিবোহানকে বলে, তুমি আমাকে সত্যিটাও বলতে পারতে। এবার তো লিবোহানের আর বলার কিছুই ছিল না। তখন উইউই চলে যাবেই ভাবছিল, কিন্তু লিবোহান ওকে থামিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি এখনও আমাকে ভালোবাসো? এতে উইউই না বলে দেয়, কিন্তু লিবোহান ভালো করেই বুঝেছিল ও মিথ্যে কথা বলছে। তাই সে উইউইকে বলে, প্লিজ আমাকে আর একটা সুযোগ দাও। এতদিন আমার সঙ্গে থেকে তুমি নিশ্চয়ই এইটা বুঝে গেছো যে আমি তোমাকে ছাড়া আর কাউকেই ভালোবাসি না। এবার তো উইউইও নিজের ইমোশনকে আর কন্ট্রোল করে রাখতে পারেনি, সে লিবোহানকে কিস করতেই শুরু করে। আসলে এতদিন লিবোহানের সঙ্গে থাকতে থাকতে উইউইও বুঝে গেছিল যে সত্যিই লিবোহান ওকেই ভালোবাসে। এদিকে আমরা ইরানকে দেখব, যার কাছে লিবাও বসেছিল। লিবাও ওকে জিজ্ঞাসা করছিল, আমার মা আমাকে কখন আনতে আসবে? ইরান তখন ওকে বলে, আরে তোমার মা আমার বান্ধবী হয়, সে আমার বাড়িও জানে, তাই তোমাকে নিতে খুব শীঘ্রই আসবে। এদিকে উইউই যখন লিবাওকে বাড়িতে কোথাও খুঁজে না পাচ্ছিল সে তো প্রায় পাগলই হয়ে গেছিল। সবাই মিলে তাই লিবাওকে এদিক ওদিক করে খুঁজতে শুরু করে। ঠিক তখনই উইউইকে ইরান ফোন করে আর ওকে বলে, লিবাও এখন আমার হাতে, তুমি যদি ওকে বাঁচাতে চাও তাহলে তুমি আমার সঙ্গে দেখা করো, কিন্তু এই কথাটা না তুমি পুলিশকে বলতে পারবে না অন্য কাউকে। উইউই তখন কেঁদে কেঁদেই বলে, প্লিজ তুমি আমার বাচ্চার সঙ্গে কিছু করো না, আমি প্রমিস করছি আমি এই ব্যাপারটা কাউকেই বলবো না। এরপরেই উইউই ইরানের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে সে লিবাওয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। ইরান বলে, আরে এত তাড়াহুড়ো কিসের, প্রথমে আমার গল্পটা তো শোনো। আমি ছোটবেলা থেকেই লিবোহানকে ভালোবাসি, আমরা দুজন ছোটবেলা থেকে খুব ভালো বন্ধুও ছিলাম। লিবোহান তোমাকে শুধুমাত্র একটা বোন হিসেবেই দেখতো, কিন্তু হঠাৎ করেই তোমাদের বিয়ে হয়ে যায় আর এভাবেই তুমি আমাদের মাঝখানে চলে আসো। ওই বলে, কিন্তু আমাদের বিয়েটা তো গ্র্যান্ডপা ঠিক করেছিল, এতে লিবোহানেরও কোনো সমস্যা ছিল না, তার মানে তো তুমিই আমাদের মাঝখানে এসছো। কিন্তু ইরান তো এটা মানতেই রাজি হচ্ছিল না। সে তো এখানে এটাও বলে দেয় যে উইউর অ্যাক্সিডেন্টের পেছনে ওরই হাত আছে। সে বলে, আগের বার আমি তোমাকে রাস্তা থেকে সরাতে পারিনি, কিন্তু এবারে তোমাকে এবং তোমার ছেলেকে একসঙ্গেই রাস্তা থেকে সরিয়ে দেব। ওর এই কথা শুনে উইউই আবার ওকে রিকোয়েস্ট করে, প্লিজ আমার ছেলেকে ছেড়ে দাও, তোমার শত্রুতা আমার সঙ্গে, তাই তুমি আমার সঙ্গে যা খুশিই করো। ইরান তখন ওর সামনে একটা ছুরি ফেলে দিয়ে বলে, তুমি যদি তোমার ছেলেকে বাঁচাতে চাও তাহলে এই ছুরিটা তুলে নিজেকেই শেষ করে ফেলো, তবেই তোমার ছেলে বেঁচে যাবে। ওই তো লিবাওকে বাঁচানোর জন্য ডেসপারেট হয়ে উঠেছিল, তাই সে নিজেকে শেষ করে ফেলতেও চাইছিল। কিন্তু ঠিক সময় মতো ওখানে লিবোহান চলে আসে, যে উইউইকে থামিয়ে নেয় এবং ইরানকে বলে, তুমি আর কতটা নিচে নামবে? ইরান তখন লিবোহানকে বলে, তুমি তো জানোই না উইউই তোমার উপর চিট করেছে, ওর তো এখন একটা ছেলেও আছে, এই দেখো। এটা বলেই সে লিবাওকে বাইরে আনে। লিবাওকে দেখা মাত্রই উইউই আবারও ওকে রিকোয়েস্ট করে, প্লিজ আমার ছেলেকে ছেড়ে দাও। তখন ইরান বলে, আমি তো আগেই বলেছি তোমার ছেলেকে ছেড়ে দেবো যদি তুমি নিজেকে শেষ করে ফেলো। উইউই যখন আবারও নিজেকে শেষ করার চেষ্টা করছিল তখন ওকে লিবোহানই বারবার থামিয়ে দিচ্ছিল। এবার উইউই অনেকটা ইমোশনাল হয়ে লিবাওয়ের সত্যিটা লিবোহানকে বলে দেয় যে লিবাও তোমারই ছেলে। 6 বছর আগে এই কথাটা বলার জন্যই আমি সেদিন বাড়ি গেছিলাম, কিন্তু সত্যিটা তোমাকে বলার সুযোগই হয়নি। এইসব শোনার পর লিবোহান অনেকটা শকড হয়ে ভাবে
লিবাওকে আমার চোখের সামনে কতবার দেখেছি, কিন্তু একবারের জন্য কেন আমার এটা মনে হয়নি যে বাচ্চাটা আমারও হতে পারে। এইসব দেখে ইরেন বলে, তোমাদের নাটক আমার একটুও পছন্দ হচ্ছে না। এখন আমি আমার মন পরিবর্তন করে নিয়েছি, আমি এই বাচ্চাটাকেই শেষ করে ফেলবো। এটা বলেই সে ছুরিটা তোলে লিবাওকে মারার জন্য, কিন্তু তার আগেই লিবুহান ওখানে চলে যায়, তাই ছুরিটা লিবুহানের গায়ে লাগে, যেটা দেখে ইরানও অনেকটা শকড হয়ে যায়। সে বলে, তুমি কেন এগিয়ে এলে? আমি কখনোই তোমাকে মারতে চাইনি। ততক্ষণে ঈশাংও ওখানে চলে এসেছিল, যে উইউইকে সান্ত্বনা দিয়ে বলে লিবুহান ঠিক হয়ে যাবে। পরের সিনেই আমরা ঈশাংকে দেখব যে ইরানের কাছে গিয়ে ওকে সেই রিপোর্টটা দেখায়, যেখানে ওদের বোন ম্যারো ম্যাচিং এর ব্যাপারটা ছিল। ইরান তখন ঈশাংকে বলে, তোমার কেন মনে হয় যে আমি ওদের বাচ্চাকে বাঁচাবো? ঈশাং বলে, আমি কখনোই তোমাকে এই ব্যাপারে জোর করব না, কিন্তু তোমার যদি মনে হয় তুমি এই সাহায্যটুকু করে দিও। এদিকে আর একটা সমস্যা তৈরি হয়ে যায়। লিবুহানের অনেকটা রক্ত বেরিয়ে যাওয়ার কারণে ওকে সুস্থ করার জন্য ব্লাড দিতে হবে, কিন্তু ওর ব্লাড টাইপের ম্যাচিং এর রক্তটা হসপিটালে অ্যাভেলেবল ছিল না। ঈশাং উইউইকে বলে, কিন্তু আমাদের কাছে আরও একটা অপশন আছে, সেটা হলো লিবাও। লিবাও এবং লিবুহানের ব্লাড টাইপ একদম ম্যাচিং, কিন্তু লিবাও তো লিবুহানকে রক্ত দিতে পারবে না, কারণ ওর তো নিজেরই অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া আছে। এইসব কিছু নিয়ে উইউই তো অনেকটাই চিন্তায় পড়ে যায় যে সে এবার কি করবে। না সে লিবুহানকে হারাতে চায়, না লিবাওকে। এইসব কথা শুনে লিবাও তার বাবাকে রক্ত দিতে রাজি হয়ে যায়, কারণ সে তার বাবাকে কাছে পেতে চায়। ওর কথা শুনে উইউই ইমোশনাল হয়ে ওকে বোঝাতে শুরু করে যে তোমার এরকম করাটা ঠিক হবে না, তোমার নিজেরই রক্তের প্রয়োজন। কিন্তু অনেক বোঝানোর পরেও লিবাও জেদ ধরেই বসেছিল যে সে তার বাবাকে বাঁচাতে চায়। এবার খানিকটা বাধ্য হয়েই উইউই ওর কথা মেনে নেয়। এরপর একদম 1 সপ্তাহ পরের ঘটনা দেখানো হয়, যেখানে লিবুহান তো ঠিক হয়ে গেছিল, কিন্তু ওকে রক্ত দেওয়ার পর লিবাও 1 সপ্তাহ অজ্ঞান অবস্থাতেই আছে। আর এই 1 সপ্তাহ লিবুহান ঠিক করে খাওয়া দাওয়াই করেনি। সে তো এটাই বলছিল, আমার ছেলে যতক্ষণ না সুস্থ হচ্ছে ততক্ষণ আমি কিছুই খাবো না। ও বলে, লিবাও প্লিজ তুমি উঠে পড়ো, আমি তোমাকে পার্কে নিয়ে যাব, তোমার সঙ্গে খেলবো, তোমাকে ঘুরতে নিয়ে যাব। এইসব বলে ও তো কান্নাকাটি শুরু করে দেয়। ঠিক তখনই লিবাওয়েরও জ্ঞান ফিরে আসে। সে তার বাবাকে বলে, কিন্তু আগে তুমি কান্নাকাটি করা তো বন্ধ করো। পরের সিনেই আমরা ডক্টর ঈশাংকে দেখব যে উইউইর সঙ্গে কথাবার্তা বলছিল। ঈশাং ওকে বলে, লিবাওয়ের জ্ঞান ফিরে এলেও এখনো ওর বাঁচার সম্ভাবনা অনেকটাই কম, আমাদেরকে তাড়াতাড়ি ম্যাচিং বোরম্যারও খুঁজতে হবে। সেদিন রাতে উইউই এবং লিবুহান মিলে ডিসাইড করে লিবাওকে ঠিক করার জন্য ওরা আরও একটা বেবির জন্ম দেবে। তারপরেই তো ওদের রোমান্স শুরু হয়ে যায়। পরের দিনই সকালে উইউইর কাছে ইরানের চিঠি আসে, যেখানে সে এটাই লিখেছিল, তোমার জানলে হয়তো অবাক লাগবে, কিন্তু আমি তোমার ছেলেকে বাঁচাতে চাই। আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি কারণ আমি তোমাদের সঙ্গে যা বিহেভ করেছি তার জন্য এখন গিল্টি ফিল করি। তাই লিবাওকে বাঁচালে আমার যদি গিল্টি ফিলিংটা একটু কম হয়ে যায়। তখনই লিবুহানও ওখানে চলে আসে। এই লেটারটা উইউই যখন লিবুহানকে দেখায় তখন সেও অনেকটা খুশি হয়ে যায়। এরপর আমাদেরকে কিছু মাসের পরের ঘটনা দেখানো হয়, যেখানে লিবুহান তার সেক্রেটারি মানে উইউইকে বলছিল, তুমি এই ফাইলগুলোর সবকিছু মেমোরাইজ করে নাও, আর তার জন্য তোমার কাছে 2 ঘন্টার সময় আছে। এটা শোনার পরেই উইউইর মনে পড়ে, লিবুহান কেন এখনো আমাকে সেক্রেটারির মতো ট্রিট করছে, আমি তো ওর ওয়াইফ। এটা মনে পড়ার সঙ্গে সঙ্গেই উইউই ওর কানটা ধরে ফেলে। তখন লিবুহান বলে, আরে এটা অফিস, এখানে তো আমার মান সম্মানটা অন্তত রক্ষা করো। কিন্তু উইউই ওর কথা শুনলে তো। ওদেরকে এই অবস্থায় জেইন এবং জেনমিনও দেখে, কিন্তু ওরা এমনই প্রিটেন্ড করে যেন কিছুই দেখতে পায়নি। আর এইরকমই একটা ক্রেজি এন্ডিং এর সঙ্গেই এই পুরো ড্রামাটা শেষ হয়ে যায়। তো অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগলো তোমাদের এই ড্রামাটা। থ্যাংক ইউ।